হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করছিলাম, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটা নিয়ে। এবং এই চ্যাপ্টারটার মেজর কন্টেন্টগুলো আমরা আলোচনা করেছি। কিছু ম্যাথও গত ক্লাসে আমরা ডিসকাস করেছি, সৃজনশীল প্রশ্ন। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা চ্যাপ্টারের শেষে, আশা করি তোমাদের মনে আছে, গত ক্লাসে শিশিরাঙ্ক নিয়ে পড়িয়েছিলাম। শিশিরাঙ্ক নির্ণয়ের জন্য যে সমীকরণটা গ্লেসিয়ারের উপপাদ্যের সাহায্যে, মনে আছে আশা করি, থিটা সমান θ1 - g ইন্টু θ1 - θ2। এখানে থিটা এর মানটা ছিল শিশিরাঙ্ক, θ1 ছিল বায়ুর তাপমাত্রা, θ1 বায়ুর তাপমাত্রা, জি গ্লেসিয়ারের উৎপাদক বা গ্লেসিয়ারের ধ্রুবক, গ্লেসিয়ার ধ্রুবক, এবং θ2 হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার। যেটা বলেছিলাম যে দুই ধরনের বাল্ব ব্যবহার হয় আর্দ্রতা মাপক যন্ত্রে। সিক্ত বাল্ব থার্মোমিটার, তার তাপমাত্রা হচ্ছে θ2, থার্মোমিটারের তাপমাত্রা। তো এই জিনিসগুলো গত ক্লাসে দেখেছি। এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন শিশিরাঙ্কের। এছাড়াও আপেক্ষিক আর্দ্রতার একটা ইকুয়েশন তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। এই দুটি রিলেটেড ম্যাথ এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে আসে। আর্দ্রতা সমান F/F ইন্টু 100%, যেখানে স্মল f হলো শিশিরাঙ্কে, অর্থাৎ শিশিরাঙ্কের যে তাপমাত্রা, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর ক্যাপিটাল F হলো বায়ুর যে তাপমাত্রা। অর্থাৎ এখানে যদি বলি θ°C সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে স্মল f, আর বায়ুর তাপমাত্রা বা θ1°C বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো এই ইকুয়েশনগুলো রিলেটেড ম্যাথ আজকে তোমাদের সাথে ডিসকাস করব। আমরা ম্যাথে চলে যাই সরাসরি। যে প্রশ্নটা হচ্ছে, একজন আবহাওয়াবিদ প্রতিবেদন তৈরি করার জন্য একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দুটি শুষ্ক সিক্তবাল্ব থার্মোমিটারের উপাত্তগুলো সংগ্রহ করেন। কারণ আবহাওয়ার জন্য আমরা জানি যে আর্দ্রতা মাপক যন্ত্র বা হাইগ্রোমিটার ব্যবহার করা হয়, গত ক্লাসে বলেছি তোমাদের। তো সেই হাইগ্রোমিটারে দুটি থার্মোমিটার থাকে, একটা হচ্ছে শুষ্ক বাল্ব আর একটা হচ্ছে সিক্ত বাল্ব। শুষ্ক বাল্ব থার্মোমিটারটা স্বাভাবিক যে তাপমাত্রা সেটাকে রিপ্রেজেন্ট করে, আর সিক্ত বাল্ব থার্মোমিটার হচ্ছে আর্দ্র অবস্থায় তাপমাত্রা কত, এবং এই দুটি থার্মোমিটারের পার্থক্য থেকে কোনো স্থানের আবহাওয়া সম্পর্কে সেটা কি মতামত জানানো হয়। তো সেই হিসেবে একজন আবহাওয়াবিদ প্রতিবেদন তৈরির জন্য ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দুটি শুষ্ক সিক্ত বাল্ব থার্মোমিটারের উপাত্তগুলো সংগ্রহ করেন। উপাত্তগুলো কি কি? ঢাকার জন্য শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ হচ্ছে 28.6°C, আর রাজশাহীর জন্য 32.5°C। তার মানে তাপমাত্রা বেশি হচ্ছে রাজশাহীতে। সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ ঢাকায় হলো 20°C আর রাজশাহীতে হলো 22°C। বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদকের মানটাও দেওয়া আছে 1.664, আর একটা হচ্ছে 1.625। এখানেই প্রশ্ন শেষ নয়, প্রশ্নের আরো একটা অংশ রয়েছে। 14°, 16°, 28°, 30°, 32° এবং 34°C তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ। এই তাপমাত্রাগুলোতে জলীয় বাষ্প যে চাপ দেয়, সেই চাপের মান হচ্ছে 11.99 মিলিমিটার মার্কারি, 13.63 মিলিমিটার মার্কারি। প্রত্যেকটাতে কিন্তু মিলিমিটার মার্কারি হবে, এটা একবারে শেষে লিখেছি মিলিমিটার মার্কারি। তার মানে প্রত্যেকটা বাষ্পচাপ যখন বলা হবে, বাষ্পচাপের একক হিসেবে মিলিমিটার মার্কারি ব্যবহার করা হবে। 14°C জন্য হচ্ছে 11.99, 16°র জন্য 13.63, 28°র জন্য 28.35, 30°র জন্য 31.83,
34 ডিগ্রির জন্য 5.64, এভাবে আমার যে মানগুলো সেটা মিলিমিটার মার্কারি এককে দেওয়া আছে। তো প্রশ্নে চলে যাই, ওই দিন ঢাকার শিশিরাঙ্ক কত ছিল? প্রথম প্রশ্ন, ওই দিন ঢাকার শিশিরাঙ্ক কত ছিল? যদি বলি ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা করতে চাই, তাহলে ক, ওই দিন ঢাকার শিশিরাঙ্ক, শিশিরাঙ্কের সূত্র একটু আগেই তো তোমাদের দেখালাম, থিটা সমান থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, এখন শিশিরাঙ্ক হলো, এখানে শিশিরাঙ্ক হলো থিটা, যেটা আমাদের বের করতে হবে, থিটা 1 ঢাকার জন্য বায়ুর তাপমাত্রা, থিটা 1 হলো ঢাকায় বায়ুর তাপমাত্রা, যেটা হলো মূলত শুষ্ক বাল্ব, বায়ুর তাপমাত্রা বা শুষ্ক বাল্ব যে থার্মোমিটার তার তাপমাত্রা। তো সেটা দেওয়া আছে, থিটা 1 সমান কত বলা আছে, 28.6 ডিগ্রি সেলসিয়াস। আর থিটা 2 হলো সিক্ত বাল্ব, ঢাকায় সেদিন সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা, সিক্ত বাল্ব যে থার্মোমিটার তার তাপমাত্রা হচ্ছে থিটা 2, সেটা দেওয়া আছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। আর এই ঢাকার এই তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক, গ্লেসিয়ার উৎপাদক তার মানটা কত দেওয়া আছে, শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য জি সমানও লাগবে, গ্লেসিয়ার উৎপাদক বলা আছে 1.664। তাহলে এই মানগুলো জাস্ট বসিয়ে দিলেই আমরা শিশিরাঙ্কর মান পেয়ে যাব, 28.6 মাইনাস জি সমান 1.664, থিটা 1 সমান হচ্ছে 28.6 মাইনাস থিটা 2 সমান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জাস্ট আমরা যদি মানগুলো হিসেব করি, মান হিসেব করলে ওই দিন ঢাকার শিশিরাঙ্ক পাওয়া যাবে, সেটা 14.29 ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট ঢাকার শিশিরাঙ্ক আমরা পেয়ে গেলাম। খ নাম্বার প্রশ্ন, উপরের তথ্য মতে কোনো ব্যক্তি কোথায় বেশি স্বস্তি বোধ করবেন? অর্থাৎ উপরের যে ছক আছে সেই অনুযায়ী ঢাকায় বেশি স্বস্তি ফিল করবেন না রাজশাহীতে। এই ক্যাটাগরির অঙ্কগুলো প্রশ্ন যেরকম বড় দেখছো, প্রসিডিউরটাও একটু বড়, বাট একবার যদি জিনিসটা ধরতে পারো একই সিস্টেমেই সবগুলো অঙ্ক আসে, শুধুমাত্র একটু কোয়েশ্চেনের ভ্যারিয়েশন অনুযায়ী সেটা করতে হয় আর কি, কিন্তু সিস্টেমটা ধরতে পারলে ম্যাথগুলো খুবই সহজ হয়। তো কোথায় বেশি স্বস্তি বোধ করা মানে এখানে আমাদেরকে বের করতে হবে আপেক্ষিক আর্দ্রতা, যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম হবে সেখানে বেশি স্বস্তি বোধ করবে, কারণ আপেক্ষিক আর্দ্রতা কম মানে, আর্দ্র কম মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, আর জলীয় বাষ্পের যদি বাতাসে কম থাকে তাহলে শরীর থেকে দ্রুত ঘাম শুষে নেয়, ফলে যেখানে আর্দ্রতা কম সেখানেই কোনো লোক বেশি স্বস্তি অনুভব করে। তার মানে ঢাকা এবং রাজশাহীর মধ্যে যেখানে আর্দ্রতা কম হবে সেখানে বেশি স্বস্তি বোধ করবে কোনো ব্যক্তি। তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তো আপেক্ষিক আর্দ্রতার সূত্রটাও বললাম একটু আগে, সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের ঘ নাম্বার ম্যাথ করার জন্য। তো প্রথমে ঢাকার বেলায় আমি হিসেবটা করব ঢাকার জন্য। প্রথমে ঢাকার জন্য যদি হিসেব করতে চাই, তাহলে ঢাকার বেলায় আপেক্ষিক আর্দ্রতা যদি নির্ণয় করতে চাই, আর সমান এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এটা একটু আগে বলেছি তোমাদের, এফ সমান স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর ক্যাপিটাল এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আমরা শিশিরাঙ্ক ঢাকার জন্য পেয়েছি একটু আগে 14.29। এই তাপমাত্রায় বাষ্পচাপ কত? স্মল এফ মানে এই তাপমাত্রায় বাষ্পচাপ। এখন 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বাষ্পচাপ বলা আছে 11.99 মিলিমিটার মার্কারি, কিন্তু আমার শিশিরাঙ্ক হলো 14.29। 0.29 এর মানটা কিন্তু প্রশ্নে কোথাও নাই, তাহলে 0.29 এর মানটাও আমাদের বের করে নিতে হবে বাষ্পচাপ নির্ণয় করার জন্য। সেটা কিভাবে করতে পারি আমরা?
দেখো 14 ডিগ্রি সেলসিয়াসের মান বলা আছে আর 16 ডিগ্রি সেলসিয়াসের মান বলা আছে। তাহলে আমরা যদি 16 মাইনাস 14 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপ বের করি, অর্থাৎ এখানে পার্থক্য কতটুকু, 14 মাইনাস 16 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ হচ্ছে কত, 16 জন্য বাষ্পচাপ হচ্ছে 13.63 মাইনাস 14 জন্য হচ্ছে 11.99 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, সমান সমান আমরা এটা পাচ্ছি 1.64 মিলিমিটার মার্কারি। এটা হলো 2 ডিগ্রির জন্য, 16 মাইনাস 14 2 ডিগ্রির জন্য বাষ্পচাপ। আমরা বের করব বাষ্পচাপ 0.29 এর জন্য, কারণ আমাদের শিশিরাঙ্ক 14.29, 14 এর মান প্রশ্নে আছে, 0.29 এর মান নাই, সেটা দিয়ে বের করব। তাহলে সুতরাং 0.29 ডিগ্রি এর জন্য বাষ্পচাপ কত হবে, 1.62 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.29 মিলিমিটার মার্কারি, জাস্ট ঐকিক নিয়ম। তাহলে এটা দাঁড়াবে 0.2378 মিলিমিটার মার্কারি। তাহলে আমরা 0.29 ডিগ্রির জন্য মান পেয়ে গেলাম। তাহলে ঢাকার জন্য এটা যদি ডি দিয়ে ডিনোট করি, ঢাকার জন্য এফডি হচ্ছে কত, আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, অর্থাৎ 14.29 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ। তাহলে ঢাকার জন্য 14.29 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ মানে 14 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ যোগ 0.29 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ। যেহেতু মানটা একেবারে দেওয়া নাই, তো 14 ডিগ্রির জন্য মান আমরা জানি 11.99 যোগ আমরা 0.29 এর জন্য ভ্যালুটা তো একটু আগেই বের করলাম, 0.2378 মিলিমিটার মার্কারি সমান সমান এটা দাঁড়াবে, আমরা যদি যোগ করি 12.228 মিলিমিটার মার্কারি। তা আমরা পেলাম ঢাকার জন্য স্মল এফ এর মান, অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। এখন ঢাকার জন্য বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে, ক্যাপিটাল এফটি। তো বায়ুর তাপমাত্রা মানে শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা। তো ঢাকায় শুষ্ক বাল্বের তাপমাত্রা হচ্ছে 28.6। সেই একই প্রবলেম, 28 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ তো প্রশ্নে আছে, কিন্তু 6 ডিগ্রির জন্য 0.6 ডিগ্রির জন্য মানটা প্রশ্নে নাই। তাহলে 0.6 ডিগ্রির জন্য মানটা আমাদের বের করতে হবে। তাহলে ঢাকার বেলায় এফডি সমান হচ্ছে কত, 28.6 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ। তাহলে 28 ডিগ্রির জন্য মান আছে, 0.6 এর জন্য মান নাই। আমরা কিভাবে বের করতে পারি, ঠিক একটু আগে 0.29 এর জন্য যেভাবে বের করেছি, যে সাইডে যদি করি যে 2 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ আমরা পেয়েছি কত, 1.64 মিলিমিটার মার্কারি। সুতরাং 0.6 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপ কত হবে, সেই ঐকিক নিয়ম 1.64 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.6 সমান সমান মানটা দাঁড়াবে কত, 1.18 মিলিমিটার মার্কারি। এটা তোমরা যে কোনোভাবে বের করতে পারো, ঐকিক নিয়ম প্রয়োগ করে 14-16 পার্থক্য করতে পারো, 28-30 পার্থক্য করতে পারো, ইচ্ছে মতো করতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমরা তাহলে 28.6 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ বের করতে পারি। 28 ডিগ্রির জন্য বাষ্পচাপ কত প্রশ্নে বলা আছে, 1, 2, 3 নাম্বারটা, যেহেতু এখানেও 1, 2, 3 নাম্বারটাই হবে, 28.35 মিলিমিটার মার্কারি, 28.35, আর হচ্ছে 0.6 ডিগ্রির জন্য যেটা আমরা পেয়েছি 1.18 মিলিমিটার মার্কারি। দুটো যোগ করলে যে মানটা আমরা পাই সেটা দাঁড়ায় 29.394 মিলিমিটার মার্কারি। তাহলে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য যে মানগুলো আমার প্রয়োজন,
ঢাকায় শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর ঢাকায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আমরা পেয়ে গেলাম। তাহলে ঢাকার জন্য আপেক্ষিক আর্দ্রতা, যেটা আর ডি দিয়ে ডিনোট করেছি, আর ডি সমান কি দাঁড়ায়, এফডি সমান হচ্ছে 12.228 আর ক্যাপিটাল এফডি 29.394, তো ইন্টু 100% এই মানটা দাঁড়াবে ঢাকার জন্য 41.6%। ঠিক আছে, তাহলে ঢাকার জন্য আমরা এটা কি পেলাম, আপেক্ষিক আর্দ্রতা, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা, ওই দিন ঢাকার আপেক্ষিক আর্দ্রতা পেলাম। একই নিয়মে আমার রাজশাহীর জন্য আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তো রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা বের করতে হলে রাজশাহীর বেলায় কি হবে, সিস্টেমটা একই রকম। রাজশাহীর বেলায় আর এটা স্মল আর দিয়ে ডিনোট করে যদি রাজশাহীর জন্য, তাহলে সেই আমার এফ আর ইন্টু 100%। রাজশাহীর জন্য শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, রাজশাহীর জন্য বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ দুইটাই লাগবে। এখন রাজশাহীর জন্য শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ বের করতে হলে রাজশাহীর শিশিরাঙ্ক আগে বের করতে হবে। রাজশাহীর বেলায় শিশিরাঙ্ক কত সেটা কিন্তু প্রশ্নের নাই, আমরা ঢাকার যেরকম বের করেছি এরকম রাজশাহীর বেলায় শিশিরাঙ্ক θ1 মাইনাস থিটা ইন্টু থিটা সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, এই সূত্র অ্যাপ্লাই করে রাজশাহীর বেলায় যদি খেয়াল করো যে শিশিরাঙ্ক বের করতে হলে θ1 মানে হচ্ছে শুষ্ক বায়ু থার্মোমিটারের পাঠ কত বলা আছে 32.5 মাইনাস গ্লেসিয়ার ধ্রুবক বলা আছে 1.625 θ1 হচ্ছে 32.5 মাইনাস θ2 সিক্ত বায়ু থার্মোমিটারের পাঠ রাজশাহীর জন্য সেটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, 22 হিসেব করলে রাজশাহীর জন্য শিশিরাঙ্ক দাঁড়াবে 15.44 ডিগ্রি সেলসিয়াস, 15.44 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রাজশাহীর শিশিরাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন ঠিক ঢাকার জন্য যেভাবে স্মল এফডি অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ বের করেছি, একই প্রসিডিউরে রাজশাহীর জন্য মানটা আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করতে পারবো, একটু আগের প্রসিডিউরটা যদি বুঝে থাকো একই জিনিসটাই। প্রথমে রাজশাহীর জন্য যদি এফ আর অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে চাই, তার মানে কত ডিগ্রি সেলসিয়াসে 15.4 ডিগ্রি 15.44 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ। ঠিক আছে, এখন প্রশ্নে 15.44 ডিগ্রি 15 ডিগ্রির মানটাও নাই, আবার 0.44 সেই মানটাও দেওয়া নাই। আমরা একটু আগে যেভাবে বের করেছি ফ্র্যাকশনের ভ্যালুগুলো ঠিক সেইভাবে এই 15 ডিগ্রি 0.44 মানটা বের করতে পারি আমরা। যেহেতু 15 ডিগ্রির মানটা আমাদের প্রশ্নে নাই, 14 ডিগ্রির আছে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 14 ডিগ্রি সেলসিয়াস যোগ 1.44 ডিগ্রি সেলসিয়াস এর বাষ্পচাপ। তাহলে 14 ডিগ্রির মানটা তো আমাদের আছেই, আর তার সঙ্গে 1.44 এর মানটা ঠিক আমরা যেভাবে একটু আগের মানগুলো বের করেছি 2 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ পেয়েছিলাম কত 1.64 মিলিমিটার মার্কারি, সুতরাং 1.44 ডিগ্রি এর জন্য কত পাচ্ছি সেই মানটা 1.64 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.44 সমান দাঁড়ায় 1.18 মিলিমিটার মার্কারি। এককগুলো অবশ্যই খেয়াল করে লিখবে। তাহলে 14 ডিগ্রির জন্য মান প্রশ্নে দেওয়া আছে 11.99 প্লাস 1.44 এর মানটা আমরা এখন পেলাম 1.18
মিলিমিটার মার্কারি সমান সমান যেটা দাঁড়াবে 13.169 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এটা গেল শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। আর রাজশাহীর জন্য ক্যাপিটাল এফ আর বললে বায়ুর তাপমাত্রা, অর্থাৎ রাজশাহীর ওই দিন বায়ুর তাপমাত্রা কত, 32.5 ডিগ্রি, 32.5 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপ। 32.5 আমাদের প্রশ্নে দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াসের মান, কিন্তু 0.5 ডিগ্রি নাই, সহজভাবে করে নিতে পারবো আমরা। 32 ডিগ্রি যোগ 0.5 ডিগ্রি এর বাষ্পচাপ, 32 ডিগ্রির মান প্রশ্নে দেওয়া আছে। ঠিক এতক্ষণ যে নিয়মে করেছি সেই একইভাবে 0.5 ডিগ্রি এর জন্য বাষ্পচাপ আমরা বের করে নিতে পারি। সেই 2 ডিগ্রির জন্য কত, ওভাবে হিসেব করে 2 ডিগ্রির জন্য আমরা পেয়েছিলাম 1.64 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5, তাহলে কত হয় এখানে মানটা দাঁড়ায় 0.41 মিলিমিটার মার্কারি। এখানে আমি আর 2 ডিগ্রির জন্য, তারপরে 1 ডিগ্রির জন্য 0.5 এর জন্য ওভাবে লিখলাম না, ঐকিক নিয়ম অ্যাপ্লাই করলাম। 2 ডিগ্রির জন্য যদি এত হয় তাহলে 0.5 এর জন্য কত হবে। 32 ডিগ্রির জন্য আমাদের মান বলা আছে, এটা একটু খেয়াল করবে, অনেক সময় মান কাউন্ট করতে ভুল হয়। টেম্পারেচার হচ্ছে 1 2 3 4 নাম্বার, 5 নাম্বারটা, তাহলে বাষ্পচাপের মানও 5 নাম্বারটা হবে 1 2 3 4 5, দ্যাট মিনস 35.66, 35.66 প্লাস 0.5 এর জন্য আমরা পেয়েছি 0.41 মিলিমিটার মার্কারি, তাহলে যোগ করলে হবে 36.07 মিলিমিটার মার্কারি। এবার রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সংক্ষেপে লিখছি আমি রাজশাহীর জন্য, সেটা দাঁড়াবে কি, আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দিয়ে ইউনিট করছি, আর আর সমান এফ আর বাই ক্যাপিটাল এফ আর ইন্টু 100%। এফ আর ছিল 13.169 আর ক্যাপিটাল এফ আর পেলাম 36.07, তাহলে এই মান দাঁড়াবে 30% করলে 35.86%। তো আপেক্ষিক আর্দ্রতার আমরা হিসাব করে দেখলাম যে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা হলো 41.6% আর রাজশাহীতে হচ্ছে 35.86%, অর্থাৎ যেহেতু আর ডি ঢাকার আপেক্ষিক আর্দ্রতা is greater than আর রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা, তো আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম বলেছি সেখানে স্বস্তি বোধ করবে বেশি, কারণ সেখানে আর্দ্রতা কম থাকায়, বাতাসে জলীয় বাষ্প কম থাকায় শরীর থেকে দ্রুত ঘাম শুষে নেবে এবং একজন লোক স্বস্তি পাবে বেশি। তাহলে যেহেতু রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা কম, রাজশাহীতে বেশি স্বস্তি পাবে। আমার স্বস্তি পাওয়ার বিষয়টা তাপমাত্রার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে আপেক্ষিক আর্দ্রতার উপর। কোথায় তাপমাত্রা বেশি সেখানে স্বস্তি পাবে বেশি এমন ব্যাপারটা না, কোথায় আপেক্ষিক আর্দ্রতা কম, তাপমাত্রা বেশি হলেও আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম সেই জায়গায় একজন লোক বেশি স্বস্তি পেতে পারেন। তো অঙ্কটা একটু বড় হলেও দেখেছো তোমরা একই জিনিসগুলোই বারবার রিপিট হচ্ছে, তো একবার যদি এই ক্যাটাগরির অঙ্কগুলো বুঝে নাও আশা করি তোমাদের জন্য অ্যান্সার করা সহজ হবে। ঠিক আছে, তো এই ক্যাটাগরির অঙ্ক বিশেষ করে চ্যাপ্টার 10-এ যেহেতু অনেকগুলো ইকুয়েশন রয়েছে, ইকুয়েশন ধরে ধরে তোমরা টাইপগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করলে অবশ্যই পারবে তোমরা। ঠিক আছে, আর যে কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলো শেয়ার করবে, কোনো ক্যাটাগরির প্রশ্ন নিয়ে প্রবলেম থাকলে সেটা শেয়ার করবে, আমি ডিসকাস করার চেষ্টা করব। আমাদের চ্যাপ্টার 10-এ মোটামুটি আলোচনা এবং ম্যাথ এতটুকুই। আমরা আজকে একটু চ্যাপ্টার 8টা শুরু করব। চ্যাপ্টার 8 যেটা পর্যাবৃত্ত গতি, এই চ্যাপ্টারে খুব বেশি কন্টেন্ট নেই, চ্যাপ্টারটা তোমার চ্যাপ্টার 7 6 10 যেরকম অনেক কন্টেন্ট রয়েছে, তো
তো পর্যাবৃত্ত গতি বলতে কি বুঝি? পর্যাবৃত্ত গতির ধারণা তোমরা কিছুটা জানো। পর্যাবৃত্ত গতি কি? যেই গতিটা সহজ কথায় কোনো বস্তু কণার একই পথে বারবার ফিরে আসে বা একই পথ বারবার অতিক্রম করাটাকে বলা হয় পর্যাবৃত্ত। একই পথ দিয়ে বারবার সে যদি নির্দিষ্ট সময় পরপর একই স্থানে ফিরে আসে অথবা একই স্থানে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে, তবে তাকে পর্যাবৃত্ত বলে। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে একই জায়গায় ঘুরে আসে। ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমরা দেখি 60 মিনিট পর একই জায়গায়, 60 সেকেন্ড পরে, 24 ঘন্টা পরে একই জায়গায় ঘড়ির কাঁটাগুলো ঘুরে ফিরে আসে। তো এই ধরনের গতিগুলোকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই ধরনের গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? তো এই অতিক্রম করার ক্ষেত্রে বলেছি যে হয় নির্দিষ্ট একটা স্থান সময়, নির্দিষ্ট একটা স্থান পরপর সেটা অতিক্রম করতে পারে বা নির্দিষ্ট একটা সময় পরপর সেটা অতিক্রম করতে পারে। তো সেই হিসেবে পর্যায়ক্রম সেটা দুই ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, আরেকটা হচ্ছে কালিক পর্যায়ক্রম এবং স্থানিক পর্যায়ক্রম। স্থানিক পর্যায়ক্রম বলতে আমরা কি বুঝবো? যে একটা স্থান থেকে শুরু হয়ে ঠিক ওই অতটুকু স্থান পরপর একটা নির্দিষ্ট দূরত্ব পরপর যদি পুনরাবৃত্তি ঘটে। মোট কথা নির্দিষ্ট স্থান বা দূরত্ব পরপর সেটার পুনরাবৃত্তি ঘটবে। দূরত্ব পরপর যদি পুনরাবৃত্তি ঘটে সেই পর্যায়ক্রমটাকে বলা হয় স্থানিক পর্যায়ক্রম। যেমন ধরো ল্যাম্পপোস্টগুলো লাগানো হয়, হয়তো 5 মিটার 6 মিটার পরপর সেই ল্যাম্পপোস্ট লাগানো হয়। আমাদের শার্টগুলোতে যখন দেখো স্টেপ করা শার্ট থাকে, শার্টের স্টেপগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরপর থাকে, শার্টের ডোরাগুলো সেগুলো ইত্যাদি। এগুলো যে নির্দিষ্ট দূরত্ব পরপর যদি পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। আর নির্দিষ্ট দূরত্ব না হয় যদি নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি হয় তাহলে সেটাকে কালিক পর্যায়ক্রম বলবে। যেমন 60 সেকেন্ড পরপর 1 মিনিট হিসেবে কাউন্ট হয়। কিংবা প্রথমে যেটা বলেছি পৃথিবী 365 দিনে একবার ঘুরে তার আগের জায়গায় আসে, 365 দিন, এটাকে আমরা কালিক পর্যায়ক্রম বলতে পারি। অর্থাৎ সময় পরপর যদি পুনরাবৃত্তি ঘটে সেটাকে বলা হয় কালিক পর্যায়ক্রম। ঠিক আছে? পর্যাবৃত্ত গতির যদি আমরা ইকুয়েশন নির্ণয় করতে চাই, পর্যাবৃত্ত গতির ফলে যে কোনো একটা বস্তু কণার যে সরণ হয় সেই সরণ সমান x সমান a sin ওমেগা t। এর a sin ওমেগা t এটা কিভাবে আসলো এটা একটু পরে দেখাচ্ছি। যেখানে সরণ হলো x, a হলো বিস্তার, যে কোনো একদিকে সর্বোচ্চ বিস্তার, ওমেগা তোমরা জানো কৌণিক কম্পাঙ্ক, t জানো সময়। এটা সাইন সদৃশ তরঙ্গ, সাইনের যেহেতু ইকুয়েশন সাইন সদৃশ তরঙ্গ, এবং যে কোনো একদিকে সর্বোচ্চ যে মানটা সেটাকে বলা হচ্ছে বিস্তার a। ঠিক আছে? সময়ের সঙ্গে এখানে সরণের পরিবর্তনটা দেখানো হচ্ছে। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য কি? পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য আমরা জানলাম যে নির্দিষ্ট সময় পরপর কোন একটা বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, আর সেই সময়টা যে সময় পরপর সে অতিক্রম করে সেটাকে বলা হয় পর্যায়কাল। আর এক্ষেত্রে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এক ধরনের বিশেষ গতি রয়েছে যেটাকে বলা হয় স্পন্দন গতি। স্পন্দন গতি কি? স্পন্দন গতি হলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় সে
অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় কি হবে, বিপরীত দিক থেকে ফিরে আসবে, অর্ধেক সময় বিপরীত দিকে চলে, তাহলে সেই ধরনের পর্যাবৃত্ত গতিকে বলে স্পন্দন গতি। পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। তোমরা স্প্রিং দেখেছো, সরল দোলক দেখেছো। সরল দোলক সম্পর্কে তোমাদের পড়িয়েছিলাম যে একদিকে টেনে ছেড়ে দিলে সাম্যাবস্থা থেকে অর্ধেক সময় একদিকে, বাকি সময় বিপরীত দিকে চলে। স্প্রিং এর ক্ষেত্রেও আমরা স্প্রিং যদি টেনে ছেড়ে দেওয়া হয়, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে ভাবে দুলতে থাকে, তো এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি বা সরল দোলন গতি। স্পন্দন গতি বলা হয়, সরল দোলন গতি বলা হয়। স্প্রিং এর গতি, সরল দোলকের গতি, এগুলো সবই স্পন্দন গতির উদাহরণ। তো এই স্পন্দন গতির ক্ষেত্রে আমরা একটা বিশেষ জিনিস পড়েছিলাম, মাঝখানের অবস্থানটা যদি, যেমন সরল দোলকের ক্ষেত্রে মাঝখানের এই বিন্দুটাকে যদি সাম্যাবস্থা বলা হয়, তাহলে সাম্যাবস্থা থেকে সরল দোলন গতি বা স্পন্দন গতির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো সাম্যাবস্থা থেকে দোলনরত কণার ত্বরণ। এখান থেকে একটা কণা যদি যাত্রা শুরু করে, তাহলে তার ত্বরণ সে যে কোনো একদিকে গিয়ে আবার কিন্তু সাম্যাবস্থার দিকে ফিরে আসবে। অর্থাৎ ত্বরণ সর্বদা সাম্যাবস্থা অভিমুখী হয়, কিন্তু সরণ হয় বিপরীত অভিমুখে। আমরা যখন টেনে ছেড়ে দিচ্ছি, সরণ হচ্ছে কোন দিকে? একদিকে, সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে। আর ত্বরণ হচ্ছে কোন দিকে? যেহেতু বারবার কণাটি সাম্যাবস্থার দিকে ফিরে আসতে চায়, তাহলে ত্বরণ সাম্যাবস্থার অভিমুখী, বাট সরণ সাম্যাবস্থা থেকে বিপরীত দিকে। তাহলে স্পন্দন গতির আরেকটা সংজ্ঞা আমরা পাই যে কোনো স্পন্দনরত কণার গতি যদি এমন হয় যে এর ত্বরণ, যদি লিখি আমি জিনিসটা সহজ কথা বলতে পারি, কোনো স্পন্দনরত কণার গতির ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক। ত্বরণ আর সরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সরণ যেদিকে ঘুরছে, ত্বরণ ঘুরছে সবসময় সাম্যাবস্থার অভিমুখে। এই ধরনের গতিকে আমরা স্পন্দন গতি বলতে পারি। তো ত্বরণ আর সরণের সম্পর্ক সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হিসেবে আমরা লিখতে পারি A is proportional - x। আবার আমরা জানি বল এবং ত্বরণ পরস্পরের সমানুপাতিক, সেই হিসেবে F is proportional to - x লিখতে পারি। এই F is proportional to - x, এই জিনিসটা তো আমরা আরো আগেও পড়েছি, চ্যাপ্টার 5-এ পড়েছি, স্প্রিং এর দোলনের ক্ষেত্রেও পড়েছিলাম। এই সম্পর্ক থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে, যেটা সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ, তার সমাধান করতে পারি। এই ইকুয়েশনটাকে ব্যবহার করে সেটা কিভাবে পারি যদি দেখাই। আমরা বলছি যে এখন কি ডিটারমিন করব? সরল দোলন গতির ব্যবকলনীয় বা অন্তরীকরণ সমীকরণ। আমরা একটু আগে লিখলাম F is proportional to - x। বল যেহেতু ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী, বলটাকেও বলতে পারি একই রকম F সমান - x। এখানে K হচ্ছে আমরা এর সঙ্গে পরিচিত স্প্রিং ধ্রুবক, বা এখানে স্প্রিং ধ্রুবক তো বলবো না, বল ধ্রুবক বলবো। স্প্রিং এর বেলায় স্প্রিং ধ্রুবক, কিংবা অন্য ক্ষেত্রে বলবো বল ধ্রুবক, ঠিক আছে। K এর সঙ্গে আমরা পরিচিত। F সমান আমরা যে অন্তরীকরণ হিসেবে যদি ভেঙে লিখি, F সমান লিখতে পারি d²x/dt² ইন্টু m। যেহেতু F সমান ma, F সমান ma, a কে লিখতে পারি d²x/dt² ইন্টু m, আর মাইনাস kx। আবার আমরা k এর সঙ্গে ওমেগার একটা সম্পর্ক জানি, ওমেগা সমান, অর্থাৎ কৌণিক বেগ সমান √k/m। তাহলে এখান থেকে দাঁড়ায় ওমেগা স্কোয়ার সমান k/m, বা k সমান আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার m। তাহলে এখানে দাঁড়ায় d²x/dt² ইন্টু m সমান k এর পরিবর্তে মাইনাস ওমেগা স্কোয়ার m x। আমার এই পাশেও m আছে,
এপাশে এম আছে, এম এম বাদ দিলে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার মাইনাসটা এই পাশে নিয়ে আসলে ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এটাকেই বলা হয় সরল ছন্দিত গতির ক্ষেত্রে ব্যবকলনীয় বা অবকলনীয় বা অন্তরীকরণ সমীকরণ। এটা প্রতিপাদন হিসেবে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও আসে, আবার এমসিকিউ প্রশ্নে আসে কোনটি সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ সেটি দেখাও। তো এরপর সরল ছন্দিত গতি সম্পর্কিত কিছু রাশি দেখবো আমরা। তার মধ্যে প্রথমেই স্মরণের ইকুয়েশনটা একটু আগে তোমাদের দেখিয়েছি, বলেছি সেটা কিভাবে আসলো সেটা ধরলাম। ও বিন্দুকে কেন্দ্র করে একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা বস্তু কণা এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো এই দিক বরাবর, এবং একটা নির্দিষ্ট সময় পর সে পি বিন্দুতে এসে পৌঁছালো। তাহলে এই বিন্দু থেকে প্রথমে যাত্রা শুরু করেছিল এই বিন্দু থেকে, তারপর পি বিন্দুতে এসে পৌঁছালো। ঠিক আছে, এই ক্ষেত্রে পি বিন্দু থেকে আমি যদি বৃত্তের ব্যাসের উপর পি এন লম্ব টানি, একটা লম্ব টানলাম পি এন, সেক্ষেত্রে কি হয়, লম্ব পাদবিন্দু অর্থাৎ এ বিন্দুর জন্য পাদবিন্দু হচ্ছে ও, আর পি বিন্দুর জন্য পাদবিন্দু বা মূল বিন্দু হচ্ছে এন। তো লম্ব পাদবিন্দুর সরণ অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে এক্ষেত্রে এই বিন্দুর সরণটা এখানে আমরা ধরতে পারি এক্স পরিমাণ, স্মল এক্স পরিমাণ। লম্ব পাদবিন্দুর সরণ হচ্ছে এক্স সমান ও এন ধরলাম। এখন এই চিত্রে আমার ও এ দূরত্ব যা ও পি দূরত্ব একই হবে। এখানে কোণ যদি হয় থিটা, কৌণিক সরণ থিটা, এখানেও কৌণিক সরণ থিটা হবে, যেহেতু এখানে একান্তর কোণ এরা পরস্পর। তাহলে আমরা লিখতে পারবো কোণ এ ও পি সমান কোণ ও পি এন সমান সমান থিটা। থিটাটা কি এখানে কৌণিক সরণ। ঠিক আছে, আমরা যদি সাইন থিটা হিসেবে লিখি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আমরা লম্ব সমান থিটা এর বিপরীত মানটা, এই থিটাটা কাউন্ট করছি, পরের থিটার বিপরীত মানটা হচ্ছে লম্ব, দ্যাট মিনস ও এন ডিভাইডেড বাই অতিভুজ সমান ও পি। ঠিক আছে, এখন লিখতে পারি ও এন সমান ও পি সাইন থিটা। ও এন সমান আমরা একটু আগেই কি দেখলাম, ও এন সমান এক্স, পাদবিন্দুর সরণ এক্স ধরেছি। ও পি বা ও এ যেটাই বলি না কেন বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমরা ক্যাপিটাল এ ধরতে পারি বিস্তার ধরার জন্য বা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। ও পি বা ও এ, এটাকে ও এ সমান ও পি সমান, প্রথম বিন্দুটাকে আমরা পি বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দু ধরে নিতে পারি। ধরলাম প্রথম বিন্দুটা সি ছিল, তাহলে এখানে অ্যাঙ্গেলের মানগুলোতে একটু পরিবর্তন আসবে। সি ও পি সমান, বাকিটা ঠিক আছে। তাহলে ও সি সমান ও পি সমান আমরা এ ধরে নিলাম, যদি ধরে নিই এক্স সমান, তাহলে দাঁড়াচ্ছে এ সাইন থিটা, যেখানে এ হচ্ছে এখানে বিস্তার বোঝাচ্ছে, এক্স হচ্ছে সরণ, আর থিটা হচ্ছে কৌণিক সরণ। আবার আমরা থিটা সাথে ওমেগার একটা সম্পর্ক জানি, ওমেগা সমান থিটা বাই টি, তাহলে এক্স সমান দাঁড়ায় এ সাইন ওমেগা টি। আমরা যে সরণের ইকুয়েশন একেবারে শুরুতে দেখিয়েছি, সেই সরণ সমান এক্স সমান লিখতে পারি এ সাইন ওমেগা টি। ঠিক আছে, আর যদি ওমেগা সমান আবার লেখা যায় টুয়াইস পাই বাই টি সমান সমান টুয়াইস বাই এন, এটাও লেখা যায়। সেক্ষেত্রে ইকুয়েশন দ্বারা এক্স সমান এ সাইন টুয়াইস বাই এন টি, যেখানে এন হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আমরা এভাবে সরণের মান পেতে পারি। এবং সরণকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে সাইন সদৃশ একটা সাইন সদৃশ একটা ওয়েভ বা তরঙ্গ আমরা পাবো, যেখানে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ আর এক্স অ্যাক্সিস বরাবর সময় টি। তাহলে পুরো পর্যায়কাল হতে হলে যে দিক থেকে শুরু করবে ঠিক সেদিকে আবার ফিরে আসলে একটা পুরো পর্যায়কাল হবে। ঠিক আছে, এটা হবে
টি পরিমাণ, তার অর্ধেক হবে টি বাই টু, তারও যদি অর্ধেক করি এখানে মান হবে টি বাই ফোর। এভাবে আমরা ভাগ করতে পারি কিন্তু জিনিসটাকে। স্মরণ সময় লেখচিত্র, এই লেখচিত্রটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্র। ঠিক আছে, দ্বিতীয়ত আমরা স্মরণ নির্ণয় করেছি। বেগ যদি নির্ণয় করতে চাই আমরা, বেগ ভি সমান আমরা জানি ডি বাই ডিটি ইন্টু এক্স, অর্থাৎ এক্সকে অন্তরীকরণ করে বেগের মান পাই। এক্স আমরা পেয়েছি একটু আগে এ সাইন ওমেগা টি, তাহলে ডিফারেন্সিয়েট করলে এ তো একটা কনস্ট্যান্ট টার্ম, এ তার মতোই থেকে যাবে। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ ওমেগা টি, ওমেগা টি আবার যেহেতু থেকে যাচ্ছে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি এ কজ ওমেগা টি ইন্টু ডি বাই ডিটি, ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা থাকবে, অর্থাৎ এ ওমেগা কজ ওমেগা টি। এটা হচ্ছে আমরা বেগের মান পাচ্ছি, এ ওমেগা কজ ওমেগা টি। ঠিক আছে, এখন এটাকে যদি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে চাই আমরা, যেহেতু এক্স সমান এ সাইন ওমেগা টি আমরা জানি, তাহলে সাইন ওমেগা টি সমান লিখতে পারি এক্স বাই এ, আর কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সূত্র অনুযায়ী 1 হয় আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কজ ওমেগা টি সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। এই দুটো লেখার উদ্দেশ্য কি? এই দুটো লেখার উদ্দেশ্য ভি এর এই সমীকরণে আমরা যদি একটু মান বসাই, ভি এর সমীকরণটাতে আমরা কি পাই সেটা ভি সমান সমান এখানে যেটা পেয়েছি সেখানে যদি মান বসাই, এ ওমেগা ইন্টু কজ ওমেগা টি এর পরিবর্তে বসাতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, এই ভ্যালুটা এখানে বসালাম, সমান সমান এ ওমেগা রুট ওভার 1 মাইনাস সাইন ওমেগা টি সমান এক্স বাই এ, তাহলে সাইন স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে যদি এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাকে বাইরে নিয়ে আসো, ভি সমান দাঁড়াবে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আলটিমেটলি এটা হচ্ছে বেগের ইকুয়েশন। এই ইকুয়েশনটাও আমরা চ্যাপ্টার 5-এ পেয়েছিলাম, তার প্রতিপাদনটা এভাবে দেখানো হয়নি তোমাদের। বেগের সমীকরণ আমরা পেলাম বেগ ভি সমান ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গ্রাফ আঁকলে ভি এর আলটিমেট ইকুয়েশন কিন্তু প্রথমে এটাই পেয়েছি আমরা, তারপরে সেটাকে বিস্তার এবং সরণ হিসেবে লিখলে এই ইকুয়েশন পাই, বাট সরাসরি বেগের ইকুয়েশন কিন্তু উপরে এই ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে বেগের গ্রাফ যদি আঁকা হয়, বেগ হচ্ছে কজের গ্রাফ, তো কজের গ্রাফগুলো আমরা জানি 90 ডিগ্রি থেকে শুরু হয়। ঠিক আছে, এভাবে যেহেতু শুরু হচ্ছে তাহলে এখানে গিয়ে হবে পুরো একটা দোলনকাল টি, তার অর্ধেক হবে টি বাই 2। ঠিক আছে, এখানে হবে টি বাই 4, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে বেগ ভি, আর এখানে হচ্ছে টি। আমরা এক্স অ্যাক্সিস বরাবর সময় দেখাচ্ছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর বেগ ভি, তাহলে এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, তো বেগের ক্ষেত্রে যখন এক্স সমান এ হচ্ছে, আমরা যদি বিশেষ ক্ষেত্র বলি এক্স সমান এ হয়, তখন ভি সমান 0, অর্থাৎ বেগ শূন্য হয়। আমরা সরল দোলন গতির ক্ষেত্রে দেখি সর্বোচ্চ বিস্তারে গিয়ে বেগ শূন্য হয়, সর্বোচ্চ বিস্তার যখন হয় তখন বেগ শূন্য হয়। আর যখন এক্স ভি সমান এ এক্স সমান 0 হয়, যখন সরণ শূন্য, তখন কি হবে, পুরো ভি সমান দাঁড়াবে আমার এই ইকুয়েশন অনুযায়ী এক্স সমান 0 হলে এটা দাঁড়াবে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার, দ্যাট মিনস ওমেগা এ, অর্থাৎ ভি এর সর্বোচ্চ মান আমরা পাচ্ছি, ম্যাক্সিমাম মান পাচ্ছি যখন এক্স সমান 0 হচ্ছে। ঠিক আছে, বেগের সর্বনিম্ন মান হচ্ছে যখন বিস্তার সর্বোচ্চ, আর বেগের সর্বোচ্চ মান হচ্ছে যখন বিস্তার 0। আমরা বেগ সরণ করেছি, ত্বরণ দিয়ে শেষ করব আজকের ক্লাস। ত্বরণ সমান আমরা জানি এ সমান ডিভি বাই ডিটি
ডি বাই ডিটি ভি এর মান আমরা একটু আগে বের করেছি এ ওমেগা কজ ওমেগা টি, একটু আগে তো দেখিয়েছি তোমাদের এ ওমেগা কজ ওমেগা টি ভি এর মান, সেটা অ্যাপ্লাই করে এখানে যদি আবার ডিফারেন্সিয়েট করি, এ ওমেগা হচ্ছে প্রথমত কনস্ট্যান্ট ভ্যালু, এ ওমেগা থাকলো কজ ওমেগা টি, তাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন ওমেগা টি। সূত্রগুলো মনে রাখতে হবে। আবার যদি ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করি তার জন্য পাবো ওমেগা, তাহলে আলটিমেটলি দাঁড়ালো এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। এ ওমেগা কিন্তু আলাদা, ওমেগা ওমেগা মিলে ওমেগা স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আবার সমান সমান লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেহেতু এক্স সমান এ সাইন ওমেগা টি, তাহলে এই হিসেবে এ সমান লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন যখন বিশেষ ক্ষেত্র হিসেব করলে তো সরণ শূন্য মানে ত্বরণও সেক্ষেত্রে শূন্য হবে, আর যখন সরণ সর্বোচ্চ সেক্ষেত্রে ত্বরণ এর মান হবে, যদি এক্স সমান এ হয় দ্যাট মিন্স এটা হবে ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে। এখানে মাইনাস সাইনটা আর ইউজ করছি না, মাইনাস বোঝাতে বিপরীত দিক বোঝানো হচ্ছে, সে কারণে মাইনাস সাইনটা ইউজ করছি না। তাহলে ত্বরণের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা স্কোয়ার এ, যখন সরণ সমান হচ্ছে এ, ঠিক আছে। আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে এটা কিন্তু সাইন সদৃশ ইকুয়েশন, কিন্তু মাইনাস হলে সাইনের পজিটিভ দিকে হলে আমরা উপর দিক থেকে শুরু করি, সাইন যেহেতু মাইনাস নিচের দিক থেকে শুরু করব। এক্স এক্সিস বরাবর হবে, ওয়াই এক্সিস বরাবর হবে ত্বরণ এ এর মান, এক্স এক্সিস বরাবর সময় টি এর মান। পূর্ণ একটা দোলনকাল কোথায় শেষ হবে? এখানে শেষ হবে। পর্যায়কাল টি, এখানে টি হাফ, এখানে হবে টি বাই 4। এই মানগুলো জানার প্রয়োজন আছে, কোথায় টি হাফ কোথায় টি বাই 4, সেগুলো যখন ম্যাথে আমরা যাব তখন তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে কেন প্রয়োজন। তো এভাবে আমরা সরল ছন্দিত গতির ক্ষেত্রে সরণ, বেগ, ত্বরণ তাদের ইকুয়েশনগুলো, কখন সরণ সর্বোচ্চ হয়, কখন বেগ সর্বোচ্চ সর্বনিম্ন হয়, কখন ত্বরণ সর্বোচ্চ সর্বনিম্ন হয় সেটা, এবং তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম এতক্ষণ। জিনিসগুলো একটু খেয়াল করলে, একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, এবং এখান থেকে এমসিকিউর জন্য অনেকগুলো টার্ম রয়েছে, আর ম্যাথের প্রশ্ন তো আমরা দেখাবই তোমাদেরকে। তো পরের ক্লাসে কথা হবে, সবাই ভালো থেকো।